এডিটর আজকে গুড মর্নিং ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষাগুরু, আমাদের অতি শ্রদ্ধাভাজন ডাক্তার নাসিরুদ্দিন স্যার, এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর আরিফুল ইসলাম খান। আজকের মেডিসিনটি হলো হেমোলিস। তো এই পর্যায়ে আমি পবিত্র কোরআন তেলাওয়াতের জন্য কোরআন তেলাওয়াত হয়ে গেছে। কোরআন তেলাওয়াত হয়ে গেছে। এই পর্যায়ে আমি আমাদের বিশেষ আলোচককে আমাদের আলোচনা উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। স্যার আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের, যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে ফজরের নামাজ পড়ে কিছু কথা, হোমিওপ্যাথিক বিষয়ে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছে। সেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করি মানবতার মুক্তির দূত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু প্রতি, যাকে সৃষ্টি না করা হলে দুনিয়া জাহান সৃষ্টি করা হতো না, সেই মহান নেতার প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ জানাই ডক্টর নাসিরুদ্দিন স্যারকে, যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন হোমিওপ্যাথিকে একটা সুন্দর স্থানে স্থাপিত করার জন্য, হোমিওপ্যাথিকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। আমরা তার কাছে চিরকৃতজ্ঞ যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম উনি তৈরি করেছেন হোমিওপ্যাথিকে শেখার জন্য। আর আজকে যেসব ডাক্তারবৃন্দ উপস্থিত আছেন আজকের এই আলোচনায়, সভাপতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের যে আলোচ্য বিষয়ে বা যে মেডিসিনে আলোচনা হবে আজকে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। আমরা প্রায়শই এই মেডিসিনটা ব্যবহার করে থাকি। এখানে আলোচনা আসলে কিছু নেই, সবাই এই বিষয়টা জানি। তারপরেও যেহেতু আজকে এটা নিয়ে আলোচনা করার বা আলোচ্য বিষয় হিসেবে বিবেচিত হয়েছে, যার ফলে এটা নিয়ে কিছু না কিছু আলোচনা তো করতেই হবে। মেডিসিন আমরা সবাই জানি, কিন্তু এটা এই আলোচনাটা হয়তো যারা নিউ কামার, যারা নতুন এসেছেন হোমিওপ্যাথিতে, তাদের জন্য উপকারী হবে। আর যারা ওল্ড, যারা অনেকদিন প্র্যাকটিস করছেন, তারা এই বিষয়টা অনেক সবাই জানেন, তো তাদের জন্য একটু দ্বিতীয়বার চর্চা হবে বা রিভিশন হবে এই মেডিসিনটা। তো আমার যতটুকু জ্ঞান আছে আমি চেষ্টা করব যে আমার জ্ঞানটুকু আপনার সাথে শেয়ার করার জন্য। আলোচনাটা করতে পারবো না, কারণ আপনাদের সামনে আলোচনা করার মতো দক্ষতা ক্ষমতা কোনোটাই নেই আমার। চেষ্টা করবো আমার জ্ঞানটুকু শেয়ার করার জন্য। হেমোলিস মেডিসিনটা তৈরি হয়েছে উইথ হ্যাজেল নামক এক প্রকার গাছ। এক কথা, এটা একটা উদ্ভিদ মেডিসিন। বেশিরভাগ মেডিসিনটার যে গুল্মগুলা, এটা আমেরিকা এবং কানাডাতে পাওয়া যায়, আমাদের দেশে এটা দেখা যায় না। আর হেমোলিস মেডিসিনটা কাজ করে মেইনলি আমাদের ভেইন বা শিরার উপরে। আমাদের যে যে এরিয়াতে শিরা আছে, এই শিরার উপরে এটা সবচেয়ে বেশি কাজ করে। আর সবচেয়ে আমরা জানি যে আমাদের যে ব্লিডিং, বিভিন্ন অর্গান থেকে ব্লিডিং হয়,
এই ব্লিডিং এর উপরে সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে হ্যামামিলিস। এর সাথে আরো অনেক মেডিসিন আছে যেগুলা মূল আলোচনায় গেলে আমরা এর তুলনামূলক আলোচনা করব। তো প্রাথমিক আমরা এইটুকু জানি যে হ্যামামিলিস মেডিসিনটা বিভিন্ন প্রকার ব্লিডিং এ, বিভিন্ন অর্গান থেকে যে ব্লিডিং গুলা হয় এইখানে সবচেয়ে বেশি কার্যকরী। হ্যামামিলিস মেডিসিনটা আমাদের যে প্রুভ করেছেন সেই প্রুভার হচ্ছে ডক্টর হেই। আর হ্যামামিলিস মেডিসিন এর কাতরটা হচ্ছে গরম কাতর। প্রথমে বলেছি যে এটার ক্রিয়াস্থান হচ্ছে শিরা, মানে আমাদের ভেইনের উপরে এটা সবচেয়ে বেশি কাজ করে। এখন আমরা মূল আলোচনায় যাই, হ্যামামিলিস মেডিসিনটা কোথায় কোথায় কিভাবে ব্যবহার হয়। আমি প্রথমে বলেছি যে হোমিওপ্যাথিতে হ্যামামিলিস মেডিসিনটা খুব পরিচিত একটি মেডিসিন, যেটা আমরা সচরাচর বিভিন্ন হ্যামারেজের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যদি কোনো রোগী এসে বলে যে ডাক্তার সাহেব আমার তো ব্লিডিং হচ্ছে, এখন ব্লিডিং এর তো বহুত মেডিসিন আছে, কোথা থেকে হচ্ছে, নাক থেকে হচ্ছে, কেউ বলবে আমার পায়খানা রাস্তা দিয়ে হচ্ছে, কেউ বলছে আমার জননাঙ্গ দিয়ে হচ্ছে, কিন্তু এর কালারটা কেমন বা এর অ্যাপিয়ারেন্স, এর সাথে ব্যথা আছে কিনা, এইসব বিষয়গুলো প্রশ্ন করলে আমরা মূল মেডিসিনটা পেয়ে যাব। এখন হ্যামামিলিসের রক্তটা কেমন হবে, যে ব্লিডিংটা হবে এটা কেমন হবে? আসলে আমি প্রথমে একটা কথা বলেছি যে এটা ভেইনের উপর বেশি কাজ করে। আমাদের ভেইনে যে রক্তটা থাকে তার কালারটা কেমন, এটা হচ্ছে একটু কালচে হয়, এটা ডার্ক নয়, একদমই যে কালো প্রচুর কালো এমন নয়, কালচে কালচে একটা ভাব থাকে। যেমন মিলোফোনিয়ামের রক্তটা একদম লাল টকটকে ব্রাইট রেড, কিন্তু হ্যামামিলিসের যে রক্তটা সেটা হচ্ছে একটু কালচে ধরনের। এর সাথে কি হবে, যে এরিয়া থেকে ব্লিডিং হোক সেখানে একটা থ্যাতলানো ব্যথা থাকবে, কিন্তু এই ব্যথাটাকে কিন্তু যে পেশেন্ট এসে আপনাকে অভিযোগটা করবে যে আমার প্রবলেমটা হচ্ছে ব্লিডিং হচ্ছে, আপনি শুনলেন তার কালচে ধরনের রক্ত যাচ্ছে এবং ব্যথা আছে, থ্যাতলানো ব্যথা, কিন্তু এই ব্যথাকে সে আমলে নেবে না। এই ব্যথাটা তার কাছে গুরুত্বপূর্ণ কিছু নয়, এই ব্যথার কথা সে এইভাবে বলবে না আপনাকে যে আমার এই ধরনের ব্যথা হচ্ছে, সেই ব্যথাটাকে আমলে নিচ্ছে না। এর সাথে সাথে কি তার মাথাতে ব্যথা থাকবে, মনে হচ্ছে কেউ হাতুড়ি পেটা করছে। এই অভিযোগটা করতে পারে ডাক্তার সাহেব আমাদের ব্লিডিং হচ্ছে, এর সাথে সাথে মনে হচ্ছে মাথাতে কেউ আঘাত করছে বা হাতুড়ি দিয়ে আঘাত করছে। সেক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে এই রোগীটাকে যদি আমরা হ্যামামিলিস ইউজ করি তাহলে রোগীরা সুস্থতার দিকে যাবে। এর সাথে সাথে আরো কিছু লক্ষণ দেখা যায়, যেমন যদি আমরা আঘাতের ক্ষেত্রে আর্নিকাকে সবসময় চিন্তা করি, কিন্তু হ্যামামিলিসের কিন্তু আঘাতের জন্য অনেক ভালো একটা মেডিসিন। অনেক সময় অনেক রোগী আসে আমাদের কাছে যে চোখে আঘাত লেগেছে, সেখানে একটা কালো শিরা হয়ে গেছে, কালো হয়ে গেছে, রক্তের দোমার কালচে ভাব চলে এসেছে। সেক্ষেত্রে আর্নিকার চেয়ে কিন্তু হ্যামামিলিস অনেক উপকারী। অনেক সময় দেখা যাচ্ছে রোগীরা কাশতে গেলে বা অন্যান্য এতে যদি সে হাসি দিচ্ছে বা কাশি দিচ্ছে, সাথে চোখ থেকে রক্ত বের হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা হ্যামামিলিসকে স্মরণ করতে পারি। অনেক সময় অনেক রোগী আমাদের কাছে আসে ভেরিকোজ ভেইন
ভেরিকোসিল নিয়ে। তাহলে আমি বুঝতে পারলাম। হ্যাঁ, তারপর কতদিন পর অসুস্থ হয়েছে তা বোঝা যাবে। এখন আমি প্রথমে বলেছি যে এটা ভেইনের উপর বেশি ভালো কাজ করে। তো ভেরিকোজ ভেইন বা ভেরিকোসিল, যখন কোনো ভেইন ইনফ্লামেশন হয়ে যায়, ফুলে যায়, সেখানে রক্ত জমাট হয়ে যায় এবং কালচে ভাব দেখা যায় এবং তার সাথে ব্যথা থাকে, ফ্যাকানো ব্যথা থাকে, তখন অবশ্যই আমরা হ্যামামেলিসকে স্মরণ করব। আমাদের কাছে অনেক রোগী আসে অর্কাইটিস নিয়ে বা অন্নকোষের সমস্যা নিয়ে। যে অন্নকোষে কি হয়েছে, ফুলে গেছে, বা অন্নকোষের যে ভেইন আছে সেটা ইনফ্লামেশন হয়ে গেছে, ফুলে গেছে, বড় হয়ে গেছে, মোটা হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যামামেলিস ব্যবহার করতে পারি। অর্কাইটিসের আরো কিছু মেডিসিন আছে, যেমন ক্লেমিটিস আছে, রোডোডেনড্রন আছে। এগুলা অন্ডকোষে ব্যথা বা অন্ডকোষ শক্ত হয়ে যাওয়া, এক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এখন ক্লেমিটিসের অর্কাইটিস কেমন হবে এটা একটু আমাদের জানা দরকার। আসলে অন্ডকোষ ক্লেমিটিসের অন্ডকোষ প্রচুর শক্ত হবে এবং হার্ডি হবে, বলের মতো হবে, পাথরের মতো শক্ত হবে। এর সাথে সাথে যদি ব্যথা থাকে তাহলে অবশ্যই আমরা ক্লেমিটিসকে স্মরণ করব। আর রোডোডেনড্রনের অন্ডকোষদ্বয় এরা ফোলা থাকে, শক্ত থাকে, নড়াচড়ায় বৃদ্ধি পায় এবং অন্ডকোষের ভিতরে মনে হয় চেপে ধরে, মানে চাপনগত ব্যথা। আমাদের অর্গানে যখন আমরা বিভিন্ন আপনারা যদি একটু যারা ডাক্তার তাদের জানার জন্য, যে যদি আমরা কখনো অন্ডকোষকে চেপে ধরি, অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের বন্ধু বান্ধব ইয়ার ছলে অন্ডকোষ চেপে ধরে। এই একটা অনুভূতি, অন্ডকোষ চেপে ধরলে যে একটা পেইন হয়, যে একটা ফিলিং হয়, ঠিক সেই রকম ব্যথা হলে আমরা রোগকে অবশ্যই চিন্তা করবো। হ্যামামেলিসের সাথে আরো যে মেডিসিন গুলা আমরা, আসলে হ্যামামেলিস খুব বড় মেডিসিন নয়, আমি আগেই বলেছি বড় কোনো মেডিসিন নয়, ঠিক আছে। এর খুব বেশি যে সিমটম পাওয়া যাবে এমনও নয়। এই এই সিমটম গুলো আসলে হ্যামামেলিসের মধ্যে থাকে। এর সাথে আমরা কিছু মেডিসিনের তুলনা করলেই আমরা হ্যামামেলিস সম্বন্ধে আর একটু বিস্তারিত জানতে পারবো। আমরা রক্তস্রাবের ক্ষেত্রে সেটা যে কোনো অর্গান দিয়েই হোক, সেটা নাক দিয়ে হতে পারে, চোখ দিয়ে হতে পারে, মুখ দিয়ে হতে পারে, পায়খানা রাস্তা দিয়ে হতে পারে, বা যৌনাঙ্গ দিয়ে হতে পারে, যেখানে রক্তস্রাব হোক, এখানে আমরা কিছু কিছু মেডিসিনকে কমন হিসেবে ইউজ করি। প্রচুর মেডিসিন আছে, তারপর আমরা কমন যে মেডিসিন গুলো ইউজ করে থাকি, যেমন মিলোফোলিয়াম, বিলেডোনা, প্লাটিনা, সিক্লিকল, সেভাইনা, চাইনা, ট্রিলিয়াম, অস্ট্রিলেগো, ইপিকা, কার্বোভেট, এই যে মেডিসিন গুলো আমরা মানে আমাদের কমন হিসেবে নিয়ে নিই, যে এই মেডিসিন গুলো রক্তস্রাবের জন্য ব্যবহৃত হয়। তো কোন মেডিসিন কোন কারণে ইউজ হয় সেটা আমরা একটু জানার চেষ্টা করবো। প্রথমে আমরা একটু আলোচনা করি মিলোফোলিয়াম নিয়ে। আমি প্রথমে বলেছি যে মিলোফোলিয়াম মেডিসিনের যে রক্তস্রাবটা, এটা ব্রাইট রেড, টকটকে লাল, কিন্তু এক্ষেত্রে কোনো প্রকার ব্যথা অনুভূত হয় না, বা রোগীরা কোনো কমপ্লেইন করে না আমার কোনো ব্যথা আছে। যখন কোনো পেশেন্ট এসে বলবে যে আমার প্রচুর ব্লিডিং হচ্ছে, সেটা বিভিন্ন অর্গান থেকেই হতে পারে। কালারটা কেমন, ব্রাইট রেড, প্রচুর লাল টকটকে। আপনার কোনো ব্যথা আছে, আপনার কোনো সমস্যা হচ্ছে না, আমার কোনো এরকম কোনো
অনুভূতি হচ্ছে না, শুধু ব্লিডিংটাই হচ্ছে, কোনো ব্যথা হচ্ছে না, কোনো পেইন আমার শরীরে নেই, বা সেইখানে কোনো কিছুই আমি ফিল করছি না, শুধু পানির মতো ব্লিডিং হচ্ছে। সেক্ষেত্রে আমরা অবশ্যই চিন্তা করব, যেহেতু ব্যথা নেই, ব্রাইট রেড ব্লাড, তাহলে আমরা অবশ্যই মিডোথেলিয়ামকে চিন্তা করতে পারি। বিলিরুবিন রক্তস্রাবের একটা ভালো মেডিসিন। এটার রক্তের কালার হচ্ছে ব্রাইট রেড। এর সাথে সেখানে কি রক্তটা গরম থাকবে, বা যে এরিয়া থেকে ব্লিডিংটা হচ্ছে সেই এরিয়াটা একটু গরম থাকবে বা গরম অনুভূত হবে। এর সাথে তিরিক মারা ব্যথা থাকতে পারে, মানে ভিতরে তিরিক মারা ব্যথা থাকতে পারে। এই ব্যথাটা এই দেখা যাচ্ছে, আবার এই নেই, হঠাৎ আসছে হঠাৎ চলে যাচ্ছে, এবং ব্লিডিংটা প্রচুর পরিমাণে হয়। যদি আমরা এইসব লক্ষণগুলো দেখতে পাই, তাহলে অবশ্যই আমরা বিলিরুবিনের কথা চিন্তা করতে পারি। সিকেলিকর আসলে একটা মারাত্মক মেডিসিন। সিকেলিকর কিন্তু রক্তস্রাবের একটা ভালো মেডিসিন। সিকেলিকর রোগীরা একটু শীর্ণ হয়, একটু হালকা পাতলা হয়, সাথে এদের অবয়বটা, মানে এদের ফেস অ্যাপারেন্সটা একটু কালচে হয় বা কালো বর্ণের হয়, এবং এদের সিকেলিকরের যে রক্তটা থাকে এটা একটু ঘোলাটে, কিন্তু ঘোলাটে অনেক মেডিসিনই আছে ঘোলাটে রক্ত, কিন্তু সিকেলিকরের যে ব্লিডিংটা হবে যেখান থেকে হচ্ছে সেটা দুর্গন্ধযুক্ত হবে। এর সাথে শরীরে জ্বালা পড়ে থাকবে। আর বেশিরভাগ আমরা সিকেলিকরকে ইউজ করি যে আমাদের যৌনাঙ্গ, মানে মেয়েদের যৌনাঙ্গ আছে, এখান থেকে ব্লিডিং হয়। এটা গর্ভস্রাবের কারণে হতে পারে বা অন্যান্য কারণে হতে পারে। এই রক্তটা যদি ঘোলাটে হয় এবং দেখা যাচ্ছে যে এটা একটানা হয় না, একটু হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, এভাবে চলতে থাকে, অনেকদিন চলতে থাকে। এর সাথে কি অঙ্গ প্রত্যঙ্গ, মানে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলা ঝিনঝিন ঝিনঝিন করবে বা ঝিঝি ধরার মতো একটা অনুভূতি হবে। এর সাথে আরেকটি লক্ষণ থাকে, সেটা হচ্ছে সিকেলিকর রোগীদের শরীর কিন্তু ঠান্ডা। আপনি তাকে যখন আপনি হাত দিয়ে দেখবেন যে শরীর ঠান্ডা হয়, তার মতো শরীরটা ঠান্ডা, তারপরেও সিকেলিকর রোগীরা কি করবে, গায়ে কাপড় রাখতে চাইবে না, কারণ তার শরীরে জ্বালার একটা অনুভূতি আছে, জ্বালা পোড়া আছে, জ্বালাযুক্ত ব্যথা, যার ফলে তারা কাপড়টাকে সহ্য করতে পারে না, তারা গায়ে কাপড় রাখতে চায় না। এখন কোন রোগীদের যদি আমরা দেখি যে এই রোগীটা শীর্ণ এবং গায়ের বর্ণ কালো, এছাড়া যে রক্ত হচ্ছে এটা খোলা এবং দুর্গন্ধযুক্ত, থেমে থেমে রক্তস্রাব হচ্ছে, রোগীর শরীরটা ঠান্ডা, কিন্তু ঠান্ডা হওয়ার পরেও রোগী শরীরে কোনো কাপড় রাখতে পারছে না, সেক্ষেত্রে আমরা অবশ্যই সিকেলিকরের কথা চিন্তা করতে পারি। রক্তস্রাব আরেকটি ভালো মেডিসিন হচ্ছে ট্রিলিয়াম পেন্ট। ট্রিলিয়াম পেন্ট মেডিসিনটা জ্বরের উপরে সবচেয়ে বেশি কাজ করে, সবচেয়ে ভালো কাজ করে। ট্রিলিয়াম পেন্টের রক্তটা আসলে প্রচুর পরিমাণে ভাঙে, এটা বন্ধ হতে চায় না, এটা ক্লট হয় না, একটা চলতে আছে। এখন আমরা যদি কোনো রোগীকে দেখি যে তার জ্বরের থেকে বা আপনার ভ্যাজাইনার ভিতর থেকে কোনো প্রকার ব্লিডিং হচ্ছে, জ্বরের থেকে কোনো প্রকার ব্লিডিং হচ্ছে, এটা অনেক কারণেই হতে পারে। সেটা টিউমারের কারণে হতে পারে, সেটা আঘাতজনিত কারণে হতে পারে, অনেক কারণেই ব্লিডিং হতে পারে।
এবং এই ব্লিডিংটা যদি বন্ধ না হয়, একটা চলতেই থাকে, তখন আমরা অবশ্যই টিডিএম এর কথা চিন্তা করতে পারি। স্যাভাইন একটা ভালো মেডিসিন রক্তচাপের। স্যাভাইনের রক্তটা উজ্জ্বল লাল বর্ণের, কিন্তু এর সাথে কি থাকবে? চাপ চাপ থাকবে। অনেক সময় স্যাভাইনের দেখা যায় যে স্যাভাইনের রক্তটা একটু কালচেও হয়, কিন্তু এর সাথে চাপটা অবশ্যই থাকবে, যে জমা জমা বা চাপ চাপ ভাব থাকবে। এর সাথে কি হবে? যখন সে নড়াচড়া করবে, যখন সে হাঁটবে, যখন সে কোনো কাজ করবে, তখন কি হবে? এই রক্তচাপটা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে কি তলা পেটে ভয়ানক ব্যথা হবে, প্রচুর পরিমাণে ব্যথা হবে, এবং এই ব্যথাটা নিচ দিকে নেমে আসবে। আচ্ছা বেশ, যদি আমরা এইসব লক্ষণগুলো পাই, যে উজ্জ্বল লাল বর্ণের রক্ত, এর সাথে কি চাপ চাপ ভাব থাকে, এবং নড়াচড়ায় বৃদ্ধি, এবং তলা পেটে প্রচুর ব্যথা হয়, এবং এই ব্যথাটা ছড়িয়ে পড়ে, এইসব লক্ষণগুলো যদি আমরা কোনো রোগীর মধ্যে পাই, তাহলে অবশ্যই আমরা স্যাভাইনের কথা চিন্তা করব। রক্তস্রাবরা একটি ভালো মেডিসিন হচ্ছে কার্বোভেজ। আমরা কার্বোভেজ সম্বন্ধে সবাই জানি। কার্বোভেজের রক্তটা একটু ঘোলাটে, এই রক্তটা কি ধীরে ধীরে সামান্য সামান্য যেতে থাকে। যেখান থেকে রক্ত যায়, এটা অনবরত যে একটা অনেক ব্লিডিং হবে তা নয়, সামান্য 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 রক্ত যায়, এবং রোগীরা ধীরে 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 কি হয়? কোলাপস হয়ে যায়, তারা একদম বিছানাগত হয়ে যায়। এবং এরা কি চায়? যে তাদের মুখে একটু বাতাস হোক, এটা চায়। আপনারা যদি সবাই আমরা রাস্তাঘাটে চলাফেরা করি বা দেখি, আমরা একটু যদি চোখ কান খোলা রেখে কাগজকে চিন্তা করবো কি হবে? যদি আপনি লিফটে ওঠেন, দেখবেন যে কাগজের রোগীরা কখনোই মাঝখানে দাঁড়াবে না, তারা কখনোই মাঝখানে দাঁড়াবে না, কারণ তার ভয় থাকে যদি মাঝখানে দাঁড়ায় তাহলে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হবে, যার ফলে তারা সবসময় চেষ্টা করবে সাইডে দাঁড়ানো। যদিও কোনো ক্রমে হয়তো সে মাঝখানে দাঁড়িয়ে গেছে, এটা যে কোনো কারণেই হতে পারে, দেখবেন তার নাকটা উঁচু করে আছে, সে মাথাটা উপর দিকে করে আছে, উপর দিকে তাকিয়ে আছে, তার অক্সিজেনটা বাতাসটা তার নাকে লাগে। কারণ ভিড়ের মধ্যে যেতে চায় না, আর সেখানে মনে করে সে ইনসিকিউর ফিল করে যে আমি সেখানে নিঃশ্বাস নিতে পারবো কিনা, কারণ তার দমবন্ধের ভাব আসবে। যদি সে অধিক মানুষের ভিতরে যায়, তার দমবন্ধের একটা ভাব আসে। এর সাথে সাথে যদি তার শরীরটা নিচে হয়ে যায়, চোখের স্ক্লেরা নিচে হয়ে যায়, হাতের আঙ্গুল নখগুলো নিচে দেখায়, তখন আমরা অবশ্যই কার্বোহাইড্রেটটা চিন্তা করবো। অবশ্যই মনে রাখতে হবে কার্বোহাইড্রেট রক্তটা একটু ঘোলাটে, এবং অল্প অল্প করে এটা ব্লিডিংটা হতে থাকে। অস্ট্রেলিয়াও সুন্দর একটা মেডিসিন স্রাবের জন্য, রক্তচাপের জন্য। অনেক রোগী এসে বলে যে ডাক্তার সাহেব আসলে আমার 3 মাসে বাচ্চা নষ্ট হয়ে যায়, 4 মাসে বাচ্চা নষ্ট হয়ে যায়, কেউ এসে বলে 7 মাসে বাচ্চা নষ্ট হয়ে যায়। এবং বাচ্চা নষ্ট হওয়ার পরে তাদের ব্লিডিং হয়, অনেক ব্লিডিং হয়। দেখা যাচ্ছে কিছুদিন বন্ধ আছে, আবার ব্লিডিং শুরু হয়েছে, আবার কিছুদিন দেখা যাচ্ছে না, তো 5 দিন দেখা যাচ্ছে না, 5 দিন পর আবার ব্লিডিং, 10 দিন দেখা যাচ্ছে না, 10 দিন পর আবার ব্লিডিং হচ্ছে। এটা পর্যায়ক্রমিক ব্লিডিং হতেই থাকে। এর সাথে সাথে যদি তার গর্ভস্রাবের ইতিহাস পাওয়া যায়, বা জরায়ুর স্থান যদি ইতিহাস পাওয়া যায়, বা জরায়ুতে টিউমারের ইতিহাস পাওয়া যায়, বা
ওভেরিতে ব্যথার ইতিহাস পাওয়া যায়, তাহলে অবশ্যই আমরা অস্ট্রেলিয়ার কথা চিন্তা করতে পারি। চায়না মেডিসিনটাও রক্তস্রাবের জন্য খুবই উপকারী একটা মেডিসিন বা বহুল ব্যবহৃত একটা মেডিসিন। চায়নার যে রক্তটা এটা দেখতে একটু কালচে রঙের, কিন্তু এর সাথে সাথে কি হয়, পেটে প্রচুর ব্যথা দেখা যায়। এর আগে বলেছি যে আপনার অস্ট্রেলিয়ার কথা, যে ঋতুস্রাবটা দেখা যাচ্ছে যে কিছুদিন পর পরই দেখা যাচ্ছে, বা গর্ভস্রাবের পর কিছুদিন পর পরই ব্লিডিং হচ্ছে। ঠিক চায়না একই রকম, যে এই কিছুদিন আগে রক্তস্রাব হয়েছে বা ঋতুস্রাব হয়েছে, কয়েকদিন স্টপ ছিল, আবার হচ্ছে। এর সাথে সাথে কি হয়, তলপেটে প্রচুর ব্যথা থাকে, রোগীর শরীরটা ঠান্ডা হয়ে যায়। এর সাথে সাথে কি থাকে, যে হজম ক্রিয়া দুর্বল থাকে, সামান্য খেলে পেটটা ঢাকের মতো ফুলে থাকে, না ইলাকটেশন হয় না ক্লাট আসে, কোনোটাই হয় না, ঢেকুর ওঠে না, বা বায়ু পাস হয় না, বা দুটাও হলো, যদি ঢেকুর ওঠে বা বায়ু পাস হয় বা ক্লাট হয়, বায়ু হয়, কিন্তু তার পেটের যে পরিবর্তন, যে অস্বস্তি বোধ বা পেট যে ঢাকের মতো ফুলে আছে, এর কোনো পরিবর্তন দেখা যায় না, বা সে কোনো ক্রমে রিলিফ ফিল করে না। এর সাথে সাথে দুটা প্রচুর দুর্বলতা থাকে। তাহলে আমরা অবশ্যই চায়নাকে স্মরণ করব। অনেক রোগী আছে আমাদের কাছে, প্রচুর পরিমাণে স্রাব হচ্ছে, প্রচুর ব্লিডিং হচ্ছে। যদি শরীর থেকে কোনো প্রকার তরল চলে যায়, যে কোনো পথ দিয়ে তরলগুলো নির্গত হয় এবং এর কারণে রোগী দুর্বলতা ফিল করে, বিছানাগত হয়ে যায়, নষ্ট করে ফেলবে এগুলো, অস্থিরতা ফিল করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা চায়নাকে অবশ্যই স্মরণ করব। মেডিসিনটাও কিন্তু রক্তস্রাবের জন্য অনেক ভালো একটা মেডিসিন। আমরা বেশিরভাগ বাধক বেদনা হয়তো আপনারা সবাই জানেন, যেহেতু মিন্সটা ক্লিয়ার হয় না, বা মেন 1 মাস 2 মাস পর পর হচ্ছে, যখন মিন্সটা হচ্ছে তখন প্রচুর পরিমাণ ব্যথা হচ্ছে, যে ব্যথাতে রোগী নিজের মৃত্যু কামনা করে। এত পরিমাণে ব্যথা হয় যে সে নিজের মৃত্যু কামনা করে, এবং রক্তটা প্রচুর পরিমাণে হয়, যখন ভাঙে তখন প্রচুর পরিমাণে হয়। এর সাথে সাথে যদি এরকম সিভিয়ার পেইন দেখা যায়, সেক্ষেত্রে আমরা অবশ্যই জ্যান্থোজাইলামকে স্মরণ করতে পারি। যদি কোনো পেশেন্ট আমাদের কাছে আসে যে এরকম প্রচুর পেইন হচ্ছে বা রোগী অসহ্য যন্ত্রণা হচ্ছে, সেক্ষেত্রে আমি যেটা করি, আমি অবশ্যই চেষ্টা করি যে জ্যান্থোজাইলামটাকে 1 থেকে 2 ডোজ তার মুখে দিয়ে দিতে। দেখবেন মন্ত্রের মতো কাজ করে জ্যান্থোজাইলাম, দ্রুত তার এই ব্যথা থেকে নিরাময় করে, বা এই ব্যথাটাকে দ্রুত সুস্থতার দিকে নিয়ে যায়। প্লাটিনাম কিন্তু ভালো একটা মেডিসিন রক্তস্রাবের বা ঋতুস্রাবের। প্লাটিনার রোগীগুলো সম্বন্ধে আপনারা সবাই জানেন যে এরা অনেক অহংকারী হয়। এদের কিছু না থাকলেও, সাংসারিক অবস্থা খুব ভালো না হলেও, এদের অহংকারটা অনেক বেশি। এরা সবাইকে তুষ্ট তাচ্ছিল্য করে, এরা মানুষকে মানুষ মনে করে না। যদি আপনার চেম্বারে আসে প্লাটিনা, সেক্ষেত্রে দেখবেন আপনার সাথে সে খারাপ ব্যবহার করছে, বা আপনাকে সে গুরুত্ব দিচ্ছে না।
আপনি তাকে প্রশ্ন করছেন, আপনার দিকে তাকাচ্ছেন না, সে অন্যদিকে তাকিয়ে আছে। এই প্লাটিনা রক্তটা ঘোলাটে, এরা ঋতুস্রাবের রক্তটার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করে, কিন্তু এরা প্রচুর পরিমাণে হয়, ব্লিডিংটা প্রচুর পরিমাণে হয়। অনেক সময় দেখা যাচ্ছে প্লাটিনা রোগীদের যে রক্তস্রাবটা হয় এটা কিছুটা চাপ চাপও দেখা যেতে পারে, এবং ঘন ঘন ঋতুস্রাব হয়। প্লাটিনা রোগীদের ক্ষেত্রে ঘন ঘন ঋতুস্রাব হয়। যখন এদের ঋতুস্রাব হয় তখন এদের জলীয় পরিভাগে হাত ছোঁয়ানো যায় না, সেন্সিটিভ হয়ে যায়, সেইখানে হাত ছোঁয়াতে দেয় না, হাত ছোঁয়াইতে পারে না। তার সামান্য টাচে, সামান্য স্পর্শে কি হয়, প্রচুর পেইন হয় বা প্রচুর ব্যথা অনুভব করে। এর সাথে যদি আমরা অন্যান্য লক্ষণকে মিলিয়ে নিতে পারি, যে তার অহংকার, নিজেকে অনেক গর্ববোধ করা বা নিজেকে অনেক উচ্চতায় রাখা, এর সাথে সাথে যদি তাদের কামুক ভাব থাকে, প্লাটিনা কিন্তু প্রচুর কামুক, এদের সামান্য স্পর্শে, সামান্য টাচেই কিন্তু এদের কামুক ভাব জাগ্রত হয়। তো এইসব লক্ষণগুলো যদি আমরা পাই, তাহলে অবশ্যই আমরা প্লাটিনাকে স্মরণ করব। ইপিকার কিন্তু খুব ভালো একটা মেডিসিন রক্তস্রাবের জন্য। ইপিকারের রক্তটা একদম ব্রাইট রেড, এর সাথে সাথে কি থাকবে, এর সাথে সাথে রোগীর একটা নাউসিয়া ভাব থাকবে বা বমি ভাব থাকবে। বমি হবে না বা বমি ভাব থাকবে, কিন্তু অনেক সময় বমি হয়েও যায়, কিন্তু বমির চেয়ে বমি ভাবটা বেশি থাকবে। এর সাথে যদি নাক থেকে রক্ত আসে বা মুখ থেকে রক্ত আসে, তাহলে কিন্তু অবশ্যই আমরা ইপিকারের কথা চিন্তা করতে পারি। লেফট ভেন্ট্রাল সম্বন্ধে আপনাদের ধারণা আছে হয়তো। লেফট ভেন্ট্রাল কিন্তু রক্তস্রাবের জন্য ভালো একটা মেডিসিন। লেফট ভেন্ট্রাল রক্তটা কেমন হবে, এটা ডার্ক হবে, ডার্ক ব্ল্যাক, মানে প্রচুর কালো, একদম কয়লার মতো কালো হবে। লেফট ভেন্ট্রাল রোগীদের রক্তস্রাবটা কি হবে, একদম কালো হবে, তাদের স্টুলটাও কালো হবে। যদি আমরা এইসব লক্ষণগুলো দেখতে পাই, তাহলে অবশ্যই আমরা লেফট ভেন্ট্রাল কথা চিন্তা করতে পারি। এছাড়া আরো অনেক মেডিসিন আছে যেগুলা রক্তস্রাবের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। এখন আমরা একটু আলোচনা করি যে আরো কি কি কাজে আমরা হ্যামামেলিসকে ব্যবহার করতে পারি বা কোন কোন রোগে আমরা হ্যামামেলিসকে ব্যবহার করতে পারি। প্রথমে আসি অর্শ, পাইলস। এখন রোগীর যদি পায়খানা রাস্তায় রক্ত যায় এবং সেই রক্তটা যদি কালচে হয়, তার সাথে কি কাটানোর ব্যথা থাকে, এবং এই ব্যথাটা কোমর পর্যন্ত আসে, বা মলদ্বারে জ্বালা থাকে, মলদ্বারে কাটানোর ব্যথা থাকে, সেক্ষেত্রে আমরা হ্যামামেলিসকে ব্যবহার করতে পারি। আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে ভেরিকোজ বা ভেরিকোসিল, ভেরিকোজ ভেইন, এটা সম্বন্ধে আপনাদের সবার ধারণা আছে। যদি যে কোনো অর্গানে যদি ভেরিকোজ দেখা যায় এবং সেখানে প্রচুর ব্যথা দেখা যায়, ইনফ্লামেশন দেখা যায়, কালচে ভাব দেখা যায়, সেক্ষেত্রে আমরা হ্যামামেলিসকে ব্যবহার করতে পারি।
যে কোনো অর্গান থেকে যদি আঘাতজনিত কারণে রক্ত যায় বা আঘাতের কারণে রক্তস্রাব হয়, সেখানে কাটানো ব্যথা থাকে, যদি রক্তস্রাব না হয়, আঘাতের কারণে সেখানে কালো শিরা হয়ে যায়, সেক্ষেত্রে আর্নিকার সাথে সাথে আমরা হ্যামালিসকেও চিন্তা করতে পারি। হ্যামালিস সম্বন্ধে এর পরে আর আলোচনা হয়তো করা কঠিন, কারণ হ্যামালিস ছোট্ট একটা মেডিসিন। এখন আমি আবার একটু রিভিউ করি, তাহলে আপনার জন্য সুবিধা হবে। হ্যামালিস মেডিসিনটা মূলত ভেইনের উপর বেশি কাজ করে, এবং এর যে রক্তটা, এর যে স্রাবটা হয় বা রক্তটা যায়, সেটা একটু কালচে বর্ণে, এর সাথে একটু কাটানো ব্যথা থাকে, কিন্তু রোগী এটাকে এতটা ফিল করে না ব্যথাটাকে, কিন্তু সে এর সাথে সাথে আরেকটা অভিযোগ করবে যে তার মাথাতে কেউ যেন হ্যামার মারছে বা হাতুড়ি পেটা করছে, এমন ধরনের একটা ব্যথা। এর পাশাপাশি যদি কখনো আঘাতজনিত কারণে কোথা থেকে ব্লিডিং হয়, বা ব্লিডিং না হলে সেখানে যদি কালো শিরা হয়ে যায়, কোনো ভেইন আক্রান্ত হয়, তাহলে আমরা হ্যামালিসকে ব্যবহার করব। যদি ভেরিকোসিল হয় বা ভেরিকোস ভেইন হয়, বা অনেক সময় অন্ডকোষ ফুলে যায় বা অন্ডকোষের যে ভেইন গুলো আছে এটা ফুলে যায়, সেক্ষেত্রে আমরা হ্যামালিসকে ব্যবহার করতে পারি। এছাড়া পাইলসের ক্ষেত্রে আমরা হ্যামালিসকে ইউজ করতে পারি। নাক থেকে যদি রক্ত পড়ে, যদি সেটা কালচে বর্ণের হয়, বলেছি কালচে বর্ণের হয়, এক কথায় আমাদের তো হোমিওপ্যাথিতে কোনো রোগের জন্য কোনো মেডিসিন এইভাবে নেই। আমরা যখনই কোনো রোগকে দেখব বা রোগীকে দেখবো, তার সিমটম গুলো যখন যে মেডিসিনে কভার করবে, সেই মেডিসিনটাই ইউজ করতে হবে। এখন আমি হয়তো হ্যামালিস দিয়েছি একটা রোগীকে, এখন আপনি যদি হ্যামালিস দিবেন বা এরপরে আরেকটা রোগী আসবে, তাকে আমি হ্যামালিস দিব, এটা নয়। রোগীটা যদি হ্যামালিস ম্যাচ না করে, কেন হ্যামালিস দিব আমরা? এক্ষেত্রে মিলোফোলিয়াম, মিলেরোনা, ইভিকা, অস্ট্রেলিয়া, স্যাভাইনা, অনেক মেডিসিন আসতে পারে। তো সবসময় আমাদের চোখ কান খোলা রাখতে হবে, বা রোগীটাকে পর্যবেক্ষণ করতে হবে। যদি রোগীকে প্রভাব পর্যবেক্ষণ করতে পারি, ভালো একটা কেস টেকিং করতে পারি, এবং মেডিসিন আমরা ইউজ করতে পারি প্রপার মেডিসিন, তাহলে অবশ্যই আমাদের রেজাল্ট আসতে বাধ্য। অবশ্যই রেজাল্ট আসবে যদি আমরা প্রপার মেডিসিন ইউজ করতে পারি, বা রোগীটাকে সম্পূর্ণরূপে কেস টেকিং করে তাকে মেডিসিন সিলেকশন করতে পারি, তাহলে অবশ্যই আমাদের রেজাল্ট আসবে। তো হ্যামালিস নিয়ে আসলে আলোচনার কিছুই নেই। তো নাসিরুদ্দিন স্যার আরো কিছু নতুন তথ্য দিবেন। আর আসলে নাসিরুদ্দিন স্যার আমাকে জানাইছে হচ্ছে রাত 11:30টায় যে হ্যামালিস আলোচনা করতে হবে। এইভাবে প্রিপারেশন নেই, যতটুকু আমার জ্ঞানে ছিল আমি আলোচনা করার চেষ্টা করেছি। জানি না আপনাদের কতটুকু উপকার হয়েছে বা কতটুকু আপনারা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি যতটুকু আমার জ্ঞানে আছে এইটুকু আপনাদের দেওয়া বা আপনাদের সাথে ডিসকাশন করা। তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলেই আমার আজকের আলোচনা এখানে শেষ করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।